আসসালামু আলাইকুম। আমাদের আজকের ধারার ক্লাসে ইতিমধ্যে যারা জয়েন করছেন প্রথমে একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু অল ক্লিয়ার লেখা কমেন্টস করেন। আজকে আমার গলাটা একটু ঠান্ডায় ভেঙে গেছে, এই কারণে একটু হয়তো বা কথাবার্তা ভাঙা ভাঙা শোনা যেতে পারে, তারপরও সব কিছু ক্লিয়ার কিনা একটু জানান। আমরা এখনই আলোচনা শুরু করব। না, আমি অতটা অসুস্থ না, আমার ঠান্ডা লাগছে। মানে এখন তো ঠান্ডা গরম, ঢাকাতে যেটা সমস্যা, ফ্যান চাললে হচ্ছে শীত লাগে, ফ্যান বন্ধ করলে গরম লাগে, কাঁথা গায়ে দিলে গরম লাগে, কাঁথা না গায়ে দিলে আবার শীত লাগে। এই ঠান্ডা গরমের কারণে গলাটা ভেঙে গেছে, একটু ভালোই ভেঙে গেছে গলাটা। ক্লাস দেওয়ার মতো অবস্থায় আছি, এখানে আর ক্লাস ক্যান্সেল করি নেই। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা হচ্ছে গুণোত্তর ধারা পড়ব। টাইপ 7টা আমি ধারার পরের ক্লাসে পড়াবো। আমি গুণোত্তর ধারাটা পড়াবো এবং একটু স্পিড কম দিয়েই পড়ানো হবে। গত ক্লাসে অনেকেই বলছেন যে ভাই আর একটু আস্তে পড়ালে ভালো হয়। সমস্যা নাই, আমি আর একটু আস্তেই পড়াবো। একটু মনোযোগ সহকারে দেখেন, আজকের ক্লাসটা খুব মজার ক্লাস যদি আমরা বুঝতে পারি। আমরা আজকে টাইপ 8 পড়ব। আচ্ছা, খুব মনোযোগ সহকারে সবাই একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। গুণোত্তর ধারা, এই গুণোত্তর ধারার আরো কিছু নাম আছে। আচ্ছা, আমরা আজকে আলোচনা করব গুণোত্তর ধারা নিয়ে। এই গুণোত্তর ধারার আরো কিছু নাম আছে। এটাকে বলা যেতে পারে গুণোত্তর প্রগমন, এটাকে বলা যেতে পারে সমানুপাতিক ধারা, এটাকে বলা যেতে পারে সমানুপাত ধারা। এই তিনটা টার্মের যেই টার্মই দেখ না কেন গল্প একই। তার মানে গুণোত্তর ধারা বলুক, গুণোত্তর প্রগমন বলুক, সমানুপাতিক ধারা বলুক, সমানুপাত ধারা বলুক, যাই বলুক না কেন গল্প একই। তার মানে গুণোত্তর ধারার আরো কিছু নাম হতে পারে, এই নামগুলো আমরা জানলাম। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন, কোন একটা ধারা যে গুণোত্তর ধারা এটা বুঝবেন কিভাবে? আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে যে কোনো একটা ধারা যে গুণোত্তর ধারা এটা বুঝবেন কিভাবে। আমি একটা কন্ডিশন লিখলাম। কন্ডিশনটা কি? পরপর দুটি পদ একই অনুপাতে যদি বাড়ে অথবা যদি কমে তখন আমি তার গুণোত্তর ধারা বলবো। তার মানে কি বললাম? পরপর দুইটা পদ যদি একই অনুপাতে বাড়ে অথবা যদি কমে তাহলে আমি তার কি বলবো? গুণোত্তর ধারা। মানেটা কি একটু সবাই এক্সাম্পল দেখেন। আচ্ছা, আমরা দুইটা এক্সাম্পল লিখলাম। দেখেন, আপনারা আমি বলছি কি পরপর দুইটা পদ যদি একই অনুপাতে বাড়ে কিংবা যদি কমে। লক্ষ্য করেন, এই জায়গায় প্রথম পদটা কত? 2, তারপরের পদটা কত? 6, তারপরের পদটা কত? 18, তারপরের পদটা কত? 24, এরকম করে একটা দেয়া আছে। আচ্ছা, 64, 32, 16, 8 এভাবে দেয়া আছে। আচ্ছা, আমি আপনারা বলছি কি পরপর দুইটা পদ, পরপর দুইটা পদ। আচ্ছা, এটা ছিল 2, হয়ে গেছে কত? 6। তাহলে 2 থেকে এটা কয় গুণ বেড়ে 6 হয়েছে ভাইয়া? 3 গুণ। আচ্ছা, 6 থেকে এটা কতটুকু বাইরে 18 হয়েছে? 3 গুণ। লক্ষ্য করেন, এটা ছিল 2,
এটা ছিল 6। তাহলে এই পদটা কয় গুণ বাইরে হচ্ছে 6 হইছে 3 গুণ। এই 6 এর পরের পদ কত 18। এটা কয় গুণ বাইরে 18 হইছে 3 গুণ। আচ্ছা, এখানে প্রথম পদ ছিল 64, তারপরটা হচ্ছে 32। তার মানে 64 থেকে কয় গুণ এবার কমছে হাফ গুণ। 64-এর অর্ধেক কি 32, 32-এর অর্ধেক কি 16। তার মানে দেখেন এই জায়গায় হচ্ছে পরপর দুইটা পদ 3 গুণ অনুপাতে বাড়ছে, আর এখানে পরপর দুইটা পদ হাফ অনুপাতে কমা শুরু করছে। তার মানে কোনো একটা সিরিজে যদি পরপর দুইটা পদ একই অনুপাতে যদি বাড়ে কিংবা যদি কমে, তখন আমি তারে কি বলবো, গুণোত্তর ধারা। এখন অনেকে এই জিনিসটা মুখে মুখে বের করতে পারেন না, যে 2 থেকে 3 গুণ বাইরে 6 হয়েছে, 6 থেকে 3 গুণ বাইরে 18 হয়েছে, অথবা 64 থেকে হাফ গুণ কইমা 32 হয়েছে, 32 থেকে হাফ গুণ কইমা 16 হয়েছে। যারা এটা মুখে মুখে বোঝেন আলহামদুলিল্লাহ, যারা মুখে মুখে বোঝেন না তাদের বোঝার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে তাদের জন্য একটা সাধারণ অনুপাত আছে। আচ্ছা, এই সাধারণ অনুপাতকে আমি আর দ্বারা প্রকাশ করি। আর সমান সমান হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আচ্ছা, একটু এবার লক্ষ্য করেন ভাইয়া, দ্বিতীয় পদ হচ্ছে 6, প্রথম পদ হচ্ছে 2, তাহলে 6 ডিভাইডেড বাই 2 আসে কত 3। তৃতীয় পদ হচ্ছে 18, দ্বিতীয় পদ হচ্ছে কত 6, করলে আসে কত 3। মানে আর মানে হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ, চতুর্থ পদ ডিভাইডেড বাই তৃতীয় পদ। আপনাদের সমান্তর ধারা আমি ডি শিখাইছিলাম না? ডি ছিল কি দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, এই ছিল না? ওই সময় ছিল বিয়োগ, আর এই জায়গায় হচ্ছে ভাগ। তার মানে সামারিটা হচ্ছে সমান্তর ধারায় হচ্ছে বিয়োগফল সমান, গুণোত্তর ধারায় হচ্ছে ভাগফল সমান। তাহলে এখানে আর এর মান কত ভাইয়া 3, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 3, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ 3, তাহলে ভাগফল কি একই হয়েছে। তাহলে এটা কি ধারা, গুণোত্তর ধারা। অনুরূপভাবে এখানে কি দ্বিতীয় পদ হচ্ছে 32, প্রথম পদ হচ্ছে 64, আসে কত হাফ। তৃতীয় পদ হচ্ছে 16, দ্বিতীয় পদ হচ্ছে 32, আসে কত হাফ। তার মানে সামারিটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে পরপর দুইটা পদের বিয়োগফল সমান, গুণোত্তর ধারার ক্ষেত্রে পরপর দুটি পদের ভাগফল সমান। বিয়োগফল সমান হলে সমান্তর ধারা, ভাগফল সমান হলে গুণোত্তর ধারা। তাহলে আমরা গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা দুইটার পার্থক্যটা কি বুঝছি, কোনটা কোন ধারা সেটা কি বুঝছি? যদি বুঝা থাকি সবাই একটু লেখেন জিএস ডান। জিএস ডান মানে কি জানেন? জিওমেট্রিক সিরিজ। গুণোত্তর ধারার ইংলিশ হচ্ছে জিওমেট্রিক সিরিজ। এটার বেসিকটা বুঝছেন, জিএস ডান লেখেন। এবার আমি অঙ্ক করানো শুরু করব। আচ্ছা, আরেকটু কথা বলে দেই ভাইয়া, এই যে সাধারণ অনুপাত যে আর, এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। এই সাধারণ অনুপাত আর ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, কারণ এখানে একটা সিরিজে যদি মাইনাস দিয়ে দেই তাহলে তার মান ঋণাত্মক আসবে। তার মানে সাধারণ অন্তর বলেন অথবা সাধারণ অনুপাত বলেন, এই দুটোটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এই কি বেসিকটুকু বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন জিএস ডান লেখেন। আমি এখন অঙ্ক করানো শুরু করব। আচ্ছা, তাহলে আমাদের বেসিকটা ডান হয়েছে। এখন আমরা একটু ভাই টাইপ 8, আজকে সারা ক্লাস বসে আমরা টাইপ 8ই করব। এবং আমার ব্যক্তিগত ধারণা 44তম বিসিএস প্রিলিতে টাইপ 8 থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। একটু মনোযোগ সহকারে সবাই টাইপ 8টা বোঝার চেষ্টা করেন।
আমরা অনেক ধীরে স্থিরভাবে টাইপ আর্ট পড়বো আজকে সারা ক্লাস বৈশা। আচ্ছা, প্রথমে আসেন শীটটা একটু হাতে নেন। প্রথমে আসেন শীটের অঙ্ক নাম্বার 1। একে কি বলছে দেখেন, 2 এরকম একটা সিরিজ দিয়া বলছে, এটা কি গুণোত্তর ধারা না সমান্তর ধারা? এটা দুইভাবে বের করা যায়। যারা একটু বেসিকে স্ট্রং তারা দেখেন 2 থেকে 4 হয়েছে, তার মানে কি দ্বিগুণ হয়েছে। 4 থেকে 8 হয়েছে, তার মানে কি দ্বিগুণ হয়েছে। 8 থেকে 16 হয়েছে, মানে কি দ্বিগুণ হয়েছে। তাহলে সবগুলা কি 2 গুণ হারে বাড়তেছে না, মানে কি একই অনুপাতে বাড়তেছে। তাহলে আপনি শিখছেন কি একটু আগে, যদি একই অনুপাতে বাড়ে অথবা একই অনুপাতে যদি কমে, তখন আমি তাহলে কি বলবো, গুণোত্তর ধারা। এই বেসিকটা যদি আপনি বোঝেন, আপনি টাইপ আর্টের সব অঙ্ক মুখে মুখে করতে পারবেন, একটাও সূত্র লাগবে না। আমি টাইপ আর্টের সব অঙ্ক মুখে মুখেও করাবো, আবার হাতে কলমেও করাবো, যার যেটা সুবিধা। আমার সাজেশন থাকবে মুখে মুখে করা শিখেন। এই 1 নম্বর দিয়ে আমাদের বিসমিল্লাহ স্টার্ট। তাহলে 2 থেকে 4 হয়েছে মানে কি দ্বিগুণ, 4 থেকে 8 হয়েছে মানে কি দ্বিগুণ, 8 থেকে 16 হয়েছে মানে কি দ্বিগুণ। পরপর 2টা পদ একই অনুপাতে বাড়ছে, তাহলে এটা কি গুণোত্তর ধারা। আর যারা কম বুঝবেন তারা আর ইজ টু কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ হচ্ছে 4, প্রথম পদ হচ্ছে 2, আসে কত 2। আবার আর ইজ টু কি, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, তাহলে আসে কত, তৃতীয় পদ হচ্ছে 8, দ্বিতীয় পদ হচ্ছে 4, 2। সবগুলোর ভাগফল কি 1 না? সবগুলোর যদি ভাগফল 1 হয়, তখন আমি তাহলে কি বলবো, গুণোত্তর ধারা। সবাই কি বুঝছেন? তাহলে কোন একটা ধারা দিয়ে যদি বলা হয় এটা গুণোত্তর ধারা কিনা অথবা সমান্তর ধারা কিনা, এটাকে আমরা পারবো। আচ্ছা, পারবো। এবার আসে অঙ্ক নাম্বার 2 এবং 3। একটু মনোযোগ সহকারে দেখেন সবাই। সবচেয়ে সোজা কোশ্চেন যদি দেয়, 2 নম্বর কোশ্চেনে কি বলবে, 2, 6, 18 দিয়া বলবে এই ধারাটা সাধারণ অনুপাত কত। আবার 3-এ বলবে এই ধারাটার সাধারণ অনুপাত কত। যারা হাতে কলমে পড়তে চান তারা জানেন কি সাধারণ অনুপাত আর ইজ টু কি, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে 2 নম্বর অঙ্কটা করি। দ্বিতীয় পদ হচ্ছে 6, প্রথম পদ হচ্ছে 2, তাহলে সাধারণ অনুপাত কত, 3। দ্বিতীয় পদ হচ্ছে 32, প্রথম পদ হচ্ছে 64, কাটাকাটি করলে সাধারণ অনুপাত কত, হাফ। এটা হচ্ছে অ্যানালগ সিস্টেম। অ্যানালগ সিস্টেম কি, আর ইজ টু দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এইবার আসেন যারা হাতে কলমে করবেন, তো এইটা আমার সাজেশন হচ্ছে গুণোত্তর ধারা করবো আমরা মুখে মুখে। কিভাবে, 2 থেকে 6 হয়েছে কয় গুণ, 3। 6 থেকে 18 হয়েছে কয় গুণ, 3, তার মানে আর এর মান কত, 3। 64 থেকে 32 হয়েছে, তার মানে কি কমছে, কতটুকু কমছে, 64-র অর্ধেক হচ্ছে কি 32, হাফ। 32 থেকে কম হয়েছে 16, কতটুকু কমছে, অর্ধেক, তার মানে কি হাফ, তার মানে আর এর মান কত, হাফ। তাহলে আপনাকে যদি কখনো সাধারণ অনুপাত বের করতে বলে, দেখবেন বাড়ছে না কমছে। বাড়লে কয় গুণ বাড়ছে, 3 গুণ, তাহলে আর এর মান কত, 3। কমলে কয় গুণ কমছে, হাফ গুণ, তাহলে আর এর মান কত, হাফ। বুঝাইতে পারছি? তার মানে হাতে কলমে যারা করতে চান তারা আর ইজ টু দ্বিতীয় পদ ডিভাইডেড প্রথম পদ এই কনসেপ্টে করবেন। আর যারা মুখে মুখে করতে চান তারা এই কনসেপ্টে করবেন। পুরো বিষয়টা যদি বুঝে থাকেন, লেখেন কেস 1 ডান। কেস 1 কি ডান হয়েছে নাকি একটু লেখেন। আর আজকে পড়ানোর গতি কি ঠিক আছে নাকি, এটা একটু কমেন্টস করেন তো। পড়ানোর গতি কি ঠিকঠাক নাকি? আপনারা যেভাবে চাবেন আমি ঠিক সেভাবেই চলবো। আপনারা যদি বলেন ভাইয়া গতি ফাস্ট করেন ফাস্ট, স্লো করলে স্লো, মিডিয়াম করলে মিডিয়াম, যা বলবেন তাই। এবার আমাদের মূল খেলা শুরু হবে কেস 2 দিয়া, মানে মজার জিনিস। আমি প্রথমে কেস 2টা একটু আমার মতো করে পড়াই, তারপর আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেব কি করব, কথা বুঝছেন। আমি একটু আমার মতো করে কেস 2টা পড়াই, তারপর আমি আপনাদের কাছে ফিডব্যাক নিয়ে পরবর্তী সিদ্ধান্তে যাব। আচ্ছা, কেস 2 বিসমিল্লাহির রহমানির রহিম। খুব মনোযোগ সহকারে দেখেন ভাইয়া, আমার নিয়মটা বোঝেন কিনা। বুঝা গেলে সব অঙ্ক গুণোত্তর দ্বারা আমাদের হাতে কলমে করা লাগবে, মুখোমুখি হবে। কি বলছে দেখেন, 2 + 4
প্লাস 8 প্লাস 16 ডট 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 ধারাটির কততম পদের মান 128। আচ্ছা এই পর্যন্ত লিখবেন। বলা হয়েছে কি দেখেন 4 নম্বর কোশ্চেন, 2 যোগ 4 যোগ 8 যোগ 16 ডট 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 ধারাটির কততম পদের মান 128। তার মানে লাস্টের পদটা কত 128 লিখলেন, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এবার দেখেন 2 থেকে হয়েছে কত 4, 4 থেকে হয়েছে কত 8, তাহলে 2 থেকে 4 হয়েছে মানে কি দ্বিগুণ হয়েছে, তাহলে 2 থেকে 4 মানে কি 2 গুণ করে বাড়তেছে, 4 থেকে 8 মানে কত গুণ করে বাড়তেছে ভাইয়া 2 গুণ করে, তাহলে 2 এর পর হবে কত 4, 4 এর পর হবে কত 8, 8 এর পর হবে কত 16, 16 এর পর হবে কত, ডাবল করে হচ্ছে না বিষয়টা বোঝেন। 2 থেকে 4 হয়েছে মানে দ্বিগুণ, 4 থেকে 8 হয়েছে মানে কি দ্বিগুণ, তাহলে 8 থেকে হবে কত 16 দ্বিগুণ, 16 থেকে দ্বিগুণ হলে কত 32, 32 থেকে দ্বিগুণ হলে কত 64, 64 দ্বিগুণ হলে কত 128। এই বন্ধু কি ঠিক আছে, এই বন্ধু ঠিক আছে। তার মানে আপনারা বলছে কি কততম পদের মান 128, এই বন্ধু তো দেয়াই আছে। এই বন্ধু কি সিরিজটা পুরো লেখা শেষ হয়েছে, হয়েছে। আচ্ছা এবার পদ গোলেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তার মানে অ্যান্সার হচ্ছে কততম পদের মান 128, সপ্তম পদের মান 128, তাহলে অ্যান্সার কত 7। আমি কি বুঝাইতে পারছি? এই অঙ্ক আমরা হাতে কলমে করতে গেলে অনেক বড় কিছু হয়ে যাবে। আমি আরেকটা অঙ্ক দেখাই, তারপর আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি ভাইয়া। 5 128 প্লাস 64 প্লাস 32 বলা হয়েছে ধারাটির কোন পদ হাফ, ধারাটির কোন পদ হাফ, শেষে হাফ লেখেন, লিখছি। আচ্ছা 128 থেকে হয়েছে 64, তার মানে কি অর্ধেক হয়েছে, 128 থেকে 64 মানে কি হাফ গুণ করে কমতেছে, অর্ধেক হয়েছে, তাহলে 64 অর্ধেক কত 32, 32 এর অর্ধেক কত 16, 16 এর অর্ধেক কত 8, 8 এর অর্ধেক কত 4, 4 এর অর্ধেক কত 2, 2 এর অর্ধেক কত 1, 1 এর অর্ধেক কত হাফ। বিষয়টা দেখেন 128 প্লাস 64 প্লাস 32 এই দিছে না, দিয়ে বলছে ধারাটির কততম পদের মান হচ্ছে, ধারাটির কোন পদ হচ্ছে হাফ। আচ্ছা 164 28 থেকে 64 মানে কি হাফ গুণ কমছে, অর্ধেক হয়ে গেছে না, 64 অর্ধেক কত 32, তাহলে 32 এর অর্ধেক কত 16, 16 এর অর্ধেক কত 8, 8 এর অর্ধেক কত 4, 4 এর অর্ধেক কত 2, 2 এর অর্ধেক কত 1, 1 এর অর্ধেক কত হাফ। তাহলে এবার একটু পদ গুনেন তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে 9 নম্বর পদ। তাহলে কত কোন পদটি হাফ, নবম পদ। আমি কি বুঝাইতে পারতেছি, বুঝাইতে কি পারছি? আরেকটা ম্যাথ করে তারপর ফিডব্যাক নিচ্ছি। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখেন, 1/√2 1√2 বলা হয়েছে ধারাটির কোন পদ 8√2। আচ্ছা খুব ভালো কথা, 1/√2 পরেরটা হচ্ছে 1, তার মানে আপনি তো দেখা যদি না বোঝেন কয় গুণ বাড়ছে, তখন আপনি বের করবেন কিভাবে, r = দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। আচ্ছা এটার একটা ভগ্নাংশের ম্যাজিক ক্যালকুলেশন আছে, এরকম লব বাই হরের মুখে মুখে কিভাবে বাইর করে এটা আমি কিছুক্ষণ পর শিখিয়ে দেবো। আপাতত আপনি শিখে নেন যে মুখে মুখে এটারে √2 বাইর করা যায়, এটা কিভাবে বাইর করা যায়। আমি অলরেডি হাত জন্মেতে একবার নিয়েছি, আপনাদের আমি একবার নিয়ে শিখিয়ে দেবো, ক্লাস 20 মিনিটের মামলা। তাহলে আর এর মান বেড়েছে কত √2, তাহলে এখান থেকে এটা বাড়ছে কত √2, এটা বাড়ছে কত √2, তার মানে কত গুণ করে বাড়তেছে ভাইয়া √2 করে। তাহলে √2 করে যদি বাড়ে তাহলে দেখেন এই √2, এই √2 পরেরটা হবে কি √2 করে বাড়তেছে, তাহলে √2 পরেরটা হবে কত 2 না, কারণ কি √2 × √2 মানে হচ্ছে কি 2। আচ্ছা তাহলে এইটা যদি 2 হয় তারপরেরটা হবে কত 2√2, কারণ কি √2 করে বাড়তেছে না, তারপরেরটা হবে কত 4, 2√2, আবার এর সাথে যদি √2 গুণ করেন √2 মানে কি 2, তাহলে কি 4, তারপরটা হবে কি 4√2। আচ্ছা 4√2 এর পরেরটা হবে কি 8, 8 এর পরেরটা হবে কি 8√2, তার মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তার মানে কোন পদটি 8√2, নবম পদটি 8√2। যদি আমার এই হাতে কলমের সিস্টেমটা বুঝে থাকেন, যারা বোঝেন নাই এবং যারা বুঝছেন আমি দুজনের ফিডব্যাকই নেব। এই হাতে কলমের নিয়মটা যারা বুঝছেন তারা লেখেন এম ডান মানে ম্যাজিক ডান, আর যারা কম বুঝছেন তারা লেখেন নট ডান। নট ডানের সংখ্যা আমি দেখা আমি এটা হাতে কলমে কীভাবে করে সেটাও দেখাই দেবো, কোনো সমস্যা নেই। একটু ফিডব্যাক দেন আগে, ম্যাজিকটি ডান হয়েছে নাকি নট ডান। আপনার যদি এটা ডান হয়
টাই পার্ট শেষ আপনার, সব কিছু আপনি এই কনসেপ্ট দিয়ে করতে পারবেন। আর যদি নট ডান হয় তাইলেও সমস্যা নাই, আমি এটা সূত্র দিয়ে কীভাবে করে সেটাও শিখিয়ে দেব। একটু কমেন্টস করেন তো কি অবস্থা। যাদের ডান হয়েছে তারা এম ডান লেখেন, যাদের ডান হয়নি তারা নট ডান লেখেন, কোনো সমস্যা নাই, আমি হাতে কলমে দেখিয়ে দেব। 6 বুঝি নাই, গুড। অ্যানাদার রুলস দেখাবো সবই দেখাবো। আচ্ছা, বেশ কয়েকজন নট ডান লিখছেন। আচ্ছা, এবার আসেন, আমি প্রথমে বলছি কি আমরা গুণোত্তর ধারার 2টা নিয়মে শিখবো। একটা হচ্ছে মুখে মুখে, যারা মুখে মুখে পারবেন আলহামদুলিল্লাহ, আর যারা মুখে মুখে পারবেন না তারা কি করবেন দেখেন। যারা মুখে মুখে বুঝছেন 4 5 6, তারা আরেকবার 4 5 6টা করে ফেলেন। আর যারা একটু মুখে মুখে কম বুঝছেন তারা হচ্ছে মূল নিয়মটা দেখেন। আমরা জানি কি আচ্ছা, আমরা জানি কি গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ হচ্ছে a × r⁻n−1। এই সূত্রটা আমাদের জানতে হবে। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানছি কি n-তম পদ সমান কি a + n−1 × d। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদ সমান হচ্ছে কি a × r⁻n−1। আচ্ছা, আসেন প্রথমে 4 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে দেখেন। 2 + 4 + 8 + 16 এই ধারাটির কততম পদের মান 128। আচ্ছা, আপনি যেটা করবেন, কততম পদের মান হচ্ছে 128, এটা হচ্ছে n-তম পদের মান ধরবেন, n-তম পদের মান। আচ্ছা, আপনারা আমি শিখাইছি কি n-তম পদের সূত্র কি ছিল, a r⁻n−1 সমান কি n-তম পদ। আমি এই লাস্টে যে ভ্যালুটা সেইটারই ধরলাম কি n-তম পদের মান। এই বন্ধু ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, a মানে কি প্রথম পদ কত 2, আর মানে কি সাধারণ অনুপাত জানি কিভাবে বের করে, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, লেখেন 2, লিখছেন। এ হচ্ছে প্রথম পদ 2, আর কি দ্বিতীয় পদ মানে ভাগ প্রথম পদ। সাধারণ অনুপাত বের করার সূত্র কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে আসবে কত 2 টু দি পাওয়ার n-1 = 128, বা 2 টু দি পাওয়ার n-1 128 ডিভাইডেড বাই 2, এই 2 দ্বারা ভাগ করা যায় না, করলে আসে কত 64। এই পর্যন্ত কি ঠিক আছে। আচ্ছা, 64 মানে কি ভাইয়া 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 1 মানে 2 স্কয়ার মানে 4, 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 6 মানে 64। তাহলে এটাতে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 6। আপনারা সূচকের ক্লাসে এটা আরো ভালোভাবে শিখবেন। এই বেস দুইটা যদি একই রকম হয়, এটাও 2 এটাও 2, তাহলে পাওয়ার দুইটা সমান। তার মানে n-1 সমান কত 6, তাহলে n = কত 6 + 1 দ্যাট মিন্স হচ্ছে 7। তার মানে আপনি যদি হাতে কলমে করেন তখন অঙ্কটা এত বড় হয়ে যাবে। তখন রুলসটা কি গুণোত্তর ধারার n-তম পদ সমান কি r⁻n-1। আচ্ছা, এবার হচ্ছে আপনার যে ভ্যালুটা লাস্টে দেওয়া আছে এটা হচ্ছে কি n-তম পদের মান। তাহলে আমার সূত্র ছিল কি n-তম পদ সমান a r⁻n-1, a r⁻n-1 এটা সমান কত 128। আচ্ছা, এর মান কত 2, আর এর মান কত দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, বসাইলেন, 2 দ্বারা ভাগ করলেন, 64 মানে কি 2 টু দি পাওয়ার 6। আমরা জানি কি প্রয়োজনে লিখে নেন a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n। এই বেস দুইটা যদি সমান হয় তাহলে পাওয়ার দুইটা সমান। এখান থেকে 2 টু দি পাওয়ার n-1 সমান কি 2 টু দি পাওয়ার 6, দ্যাট মিন্স হচ্ছে n-1 = 6, এখান থেকে n = 7। এটা যদি হাতে কলমে করেন তাহলে অঙ্কটা একটু বড় হয়ে যাবে। এখন আপনার ইচ্ছা, একটু প্র্যাকটিস করলে আমার ধারণা মুখে মুখে পারা যাবে। আমরা আরেকটু চেষ্টা করব। এই পর্যন্ত যদি বুঝে থাকেন 4 থেকে 6 যদি সবাই বুঝে থাকেন, দুটো জিনিস করবেন, সবাই এটা হাতে কলমেও করবেন মুখে মুখেও করবেন। লেখেন 4 to 6
ডান। সবগুলো ম্যাথ যদি কেউ হাতে কলমে করতে চান এই নিয়মে করবেন, মুখে মুখে করতে চাইলে তো আমি দেখাই দিলাম। একটু কমেন্টস করেন তো 4 থেকে 6 কি ডান হয়েছে নাকি? 4 থেকে 6 কি ডান হয়েছে নাকি? ছয় নম্বরটা আমি আবার দেখাবো, 6 নম্বরটা আমি ক্লাসের শেষে আরেকবার দেখাবো। এই যে 6 নম্বর লিখে রাখছি ভাইয়া, 6 আরেকবার করাবো, কোনো সমস্যা নাই। 6 নম্বরটা যারা একটু কম বুঝছেন কোনো সমস্যা নেই, 6 আমি আরেকবার করাবো। আচ্ছা, এবার আসলে আমরা একটু বেসিক জিনিস শিখবো, সেটা দিয়ে আমরা হচ্ছে এক্সাম্পল 7, 8, 9, 10 সলভ করবো। একটু বেসিক জিনিস শিখি। আচ্ছা, আমরা একটু বেসিক জিনিসটা শিখবো, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমরা সমান্তর দ্বারার সময় একটা গল্প শিখছিলাম, যদি বলতো দশম পদের মান বের করেন, তখন আমরা কি লিখছিলাম? a + 9d। যদি বলা হয়তো আপনার তৃতীয় পদের মান, তখন লিখছি কি? a + 2d। সপ্তম পদের মান বলে লিখছি কি? a + 6d। মনে কি পড়ে সমান্তর ধারার ক্লাসে ওই যে n তম পদ সমান কি ছিল? a + n - 1 * d। মনে পড়ে না? সমান্তর ধারার ক্ষেত্রে কি লিখছিলাম? দশম পদ মানে কি? 1 কম, তৃতীয় পদ বললে 1 কম, সপ্তম পদ বললে 1 কম, মানে যা দেয়া থাকবে তার থেকে 1 কম নেব। মনে পড়ছে? যদি মনে পড়ে, এই কনসেপ্টেরই একটা খেলা আমরা এখন গুণোত্তর ধারা শিখব। আচ্ছা, গুণোত্তর ধারার ক্ষেত্রে আপনি শিখছেন কি? n-তম পদ সমান কি? a⁴n - 1। খুব ভালো কথা। এখন আপনারা যদি ভাইয়া বলে দশম পদ, বিষয়টা দেখেন, আমার a হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ উৎপাদ, n হচ্ছে পদ সংখ্যা। দশম পদ বলছে, তার মানে কি? n এর মান হচ্ছে কত? 10। তাহলে 10 বসান, a⁻10 - 1 মিনস কি? a⁻9। আচ্ছা, দশম পদ না বলে যদি তৃতীয় পদ বলে, তখন কি? a⁻, তৃতীয় পদ মানে কি? n এর মান 3 - 1, দ্যাট মিনস কি? a² আচ্ছা, যদি বলা হয় দ্বিতীয় পদ, তখন কি? a⁻, এটা হচ্ছে 2 - 1, দ্যাট মিনস কি? ar। আচ্ছা, যদি বলা হয় 15তম পদ, তখন আসে কি? a⁻14। তার মানে আপনি একটু লক্ষ্য করেন, দশম পদ বললে এখানে আসে 1 কম, মানে 9। তৃতীয় পদ বললে আসে 1 কম, মানে কি? 2। দ্বিতীয় পদ বললে আসে 1 কম, তার মানে কি? 8⁻1। 15তম পদ বললে আসে কত? 1 কম, তার মানে 8⁻14। তার মানে আপনার সমান্তর ধারা অথবা গুণোত্তর ধারার ক্ষেত্রে যখনই n-তম পদ বলবে, আমার এখানে d এর সাথে 1 কমবে যততম পদ বলবে। অনুরূপভাবে গুণোত্তর ধারার ক্ষেত্রে যেই পদটা বলবে আর এর পাওয়ার তার থেকে 1 কম হবে। তার মানে দশম পদ বললে হবে কি? a⁻9। তৃতীয় পদ বললে হবে কি? a⁻2। দ্বিতীয় পদ বললে হবে কি? a⁻1। 1টা তো লেখা লাগে না, a⁻ লিখলেই হয়। 15তম পদ বললে কি? a⁻14। আচ্ছা, তাহলে যদি ভাই প্রথম পদ বলে, প্রথম পদ বলতে হবে শুধু a। কেন? একটা পদ বলছে 1, তাহলে 1 এর থেকে কম কত? 0। তাহলে আর এর পাওয়ার যদি 0 হয়, দ্যাট মিনস 8⁻0। এটা তো 1, এটা আলাদাভাবে লেখা লাগে না। যদি কেউ একটু কম বোঝেন, দেখেন a⁻, প্রথম পদ, তার মানে n এর মান 1, তাহলে 1 - 1, তাহলে আসে কত? a⁻, 1 থেকে 1 বাদ দিলে 0, 8⁻0 মানে হচ্ছে 1, তার মানে ফাইনালি হচ্ছে a। আমি কি বেসিকটা বুঝাইতে পারছি? তার মানে গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি বলা হয় দশম পদ, তাহলে আর এর পাওয়ার হবে 10 এর থেকে 1 কম, মানে 9, a⁻9। তৃতীয় পদ বললে ar², দ্বিতীয় পদ বললে ar। আমি কি বুঝাইতে পারছি? 15তম পদ বললে a⁻14। বিষয়টা কি বুঝছেন? যদি বুঝে থাকেন একটু কমেন্টস করেন বি ডান, তাহলে আমাদের পড়ানোটা খুব ইজি হয়ে যাবে। এখন
একটু কমেন্টস করেন তো, বি ডান হয়েছে নাকি? বেসিকটা কি ডান হয়েছে নাকি? গুণোত্তর ধারা কিন্তু খুব মজার জিনিস ভাইয়া, যদি একবার বুঝতে পারেন গুণোত্তর ধারার থেকে মজার জিনিস নাই। গুড, বি ডান হয়েছে। আচ্ছা, এবার আসলে আমরা একটু এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বুঝি। প্রথমে আসে এক্সাম্পল নাম্বার 7। আচ্ছা, 7 নম্বর এক্সাম্পল কি বলছে দেখেন। বলা হয়েছে এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত। আচ্ছা ভাই, বিষয়টা দেখেন, 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, বলা হয়েছে এই অনুক্রমের পরবর্তী সংখ্যা কত। পরবর্তী সংখ্যা মানে কি? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদটা চাইছে, তাই না? বিষয়টা বুঝছেন? বলা হয়েছে এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত। তার মানে 1 2 3 4, 4টা পদ দেওয়া আছে, 5 নম্বর পদটা চাইছে। আপনি শিখছেন কি গুণোত্তর ধারার ক্ষেত্রে পঞ্চম পদ। পঞ্চম পদ মানে কি হবে জানি? যা দেয়া আছে তার থেকে আরের পাওয়ার 1 কম হবে। তার মানে কি? a r টু দি পাওয়ার 4। এবং তো কি ঠিক আছে? a r টু দি পাওয়ার 4, যেহেতু পঞ্চম পদ 1 2 3 4, এটা হচ্ছে কি 5 নম্বর পদ। তার মানে কি আর এর মান হবে 5-এর থেকে 1 কম, তার মানে 4। আচ্ছা, এইবার তো সোজা। এ মানে কি? 27। আর মানে কি? দ্বিতীয় পদ কিন্তু -9। দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ টু দি পাওয়ার 4। এটা কাটাকাটি করলে আসে কত? 3। তার মানে 27 ইন্টু -1/3 টু দি পাওয়ার 4। আচ্ছা, আমরা জানি কি কোনো মাইনাস হয়ে যদি পাওয়ার জোর হয়, এটা 2 হোক, 4 হোক, 6 হোক, 8 হোক, পাওয়ার যখন জোর হবে তখন সেটা পজিটিভ হয়ে যায়। তাহলে 1/3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 3-এর যদি টু দি পাওয়ার 4 করেন, 3 9 27 81, কাটাকাটি করলে 1/3। বিষয়টা কি বুঝছেন? তার মানে আপনাকে বলা হয়েছে গুণোত্তর এই ধারাটা দিয়ে এটা পঞ্চম পদের মান বের করতে। সরাসরি পঞ্চম পদের মান কথাটা না বলে বলছে কি এই অনুক্রমের পরবর্তী সংখ্যাটি কত। তাহলে 1টা 2টা 3টা 4টা পদ দিয়ে আছে, তার মানে কি পঞ্চম পদ চাইছে না? তাহলে পঞ্চম পদ মানে কি? a r টু দি পাওয়ার 4। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন খুব ভালো কথা, যদি না বুঝে থাকেন আরেকটা এক্সাম্পল দেখেন। এক্সাম্পল নাম্বার 8। নম্বরে কি বলছে দেখেন, 2 + 4 + 8 + 16 দিয়ে বলছে ধারাটির সপ্তম পদ কত। ধারাটির সপ্তম পদ কত? আচ্ছা, সপ্তম পদ কত মানে কি মান চাইছে। অনেকেই আমার কোশ্চেন করছেন, আমি দেখছি n-তম পদ আর n এগুলোর পার্থক্য কি। এটা আমি যখন পুরো চ্যাপ্টারটা পড়াবো, আমি যদি সলভ ক্লাস দেবো আরো সহজ করে বুঝিয়ে দেবো, তখন আরো ইজিলি ধরতে পারবেন। আপাতত টাইপ ওয়াইজ থাকে, এটা আমি খুব ইজিলি ধরাই দেবো। সপ্তম পদ চাইছে। আচ্ছা, সপ্তম পদ মানে কি? a r টু দি পাওয়ার 6, যা দেয়া থাকবে আর এর পাওয়ার কি তার থেকে 1 কম। আচ্ছা, তাহলে ভাই এখানে a কত? 2। আর কত? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে 4 থেকে 2 বাদ দিলে থাকে কত? 4 থেকে 2 ভাগ করলে কত? 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 6, 2 4 8 16 32 64। তাহলে 2 এর সাথে 64 গুণ করলে কত? 128। বুঝতে পারছেন? সপ্তম পদের মান চাইছে। সপ্তম পদের মান মানে কি? a r টু দি পাওয়ার 6। তাহলে a কত? 2। আর কত? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে 2 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে কত? 64। তাহলে 2 এর সাথে 64 গুণ করলে কত? 128। এই পর্যন্ত কি বুঝছেন? এই পর্যন্ত কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন যে বুঝছি। ততক্ষণ আমি আরেকটা জিনিস দেখাবো, যে আমি এগুলো তো সূত্র দিয়ে করছেন তাই না, এটাও মুখে মুখে করা যায়। কিভাবে দেখেন, 2 4 8 16 চাইছে কি সপ্তম পদ, 1 2 3 4,
এখানে একটা পদ লিখবেন 5, এখানে একটা পদ লিখবেন 6, এই জায়গায় যে পদটা আসবে এই পদটা চাইছে। এটা তো হাতে কলমে করছেন তাই না? এবার সে যারা মুখে মুখে করতে চান 1 2 3 4 চাইছে কি সপ্তম পদের মান কত, মানে এই পদটার মান চাইছে। আচ্ছা 2 এর পর হচ্ছে কত 4, 4 এর পর হচ্ছে কত 8, তাহলে কয় গুণ করে বাড়তেছে ভাইয়া? 2 গুণ 2 গুণ 2 গুণ, তাহলে 2 গুণ করে যদি বাড়ে তাহলে 2 এর পর 4, 4 এর পর 8, 8 এর পর 16, 16 এর পর কত 32, 32 এর পর কত 64, 64 এর পর কত 128, তার মানে সপ্তম পদের মান কত 128। তাহলে মুখে মুখে যারা করতে চান তাদের এই ফর্মুলা জানার দরকার নাই, সব একই কনসেপ্ট। সিরিজটা লিখবেন, যদি সপ্তম পদের মান চায় তাহলে 7 নম্বর পদ পর্যন্ত লিখবেন। যদি বলা হয় কোন পদ 128, কোন পদ 128, তার মানে কি আপনি পদ গুনেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। আমি কি বুঝাইতে পারছি? বুঝতে পারছেন? তার মানে মুখে মুখে যদি করতে চান আপনাকে সপ্তম পদের মান চাক, কোন পদ 128 চাক, পদের সমষ্টি চাক, যাই চাক না কেন সব ক্ষেত্রেই মুখে মুখে করা যাবে। আর যারা হাতে কলমে করতে চান তারা n তম পদ সমান n-1 এই সূত্র দিয়ে করবেন। এখন পর্যন্ত যতটুকু পড়াইছি বুঝছেন কিনা আমি আরেকটা এক্সাম্পল করাইয়া আপনাদের কাছ থেকে কেস 2 এর ফিডব্যাক নেব। সবাই একটু ফিডব্যাক দেন তো এখন পর্যন্ত যা পড়াইছি এটা বুঝছেন কিনা। আমি পুরো জিনিস আজকে মুখে মুখে শিখে আসবো, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করেন। এখনো 2টা কেস বাকি আছে, কেস 3 কেস 4। আমি তো বলছি আপনাদের সবাই আমি মুখে মুখে গুণোত্তর দ্বারা ইনশাল্লাহ শিখাবই, এখনো তো একটু বাকি আছে। ধাপে ধাপে আগাই, সব মুখে মুখে শিখাবো, সব অঙ্ক মুখে মুখে শিখাবো, এটা আমার চ্যালেঞ্জ। শিখাবো, একটু ওয়েট, আমার সাথে সাথে একটু ফিডব্যাক দেন। যেহেতু অনলাইন, এটা তো সরাসরি হলে ভিন্ন হিসাব ছিল। শিখাবো ইনশাল্লাহ, একটু ধৈর্যশীল হন। আর 2টা টাইপ পড়াই, কেস পড়াই, মুখে মুখে মাস্ট পারবেন। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত বুঝছি। এইবার আমি 10 নম্বর ম্যাথটা করাবো। 10 নম্বর ম্যাথটা করাবো। 7 নম্বরটা মুখে মুখে কিভাবে করবেন দেখিয়ে দেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার আসেন 10 নম্বর। 10 নম্বরে কি বলছে দেখেন, একটা গুণোত্তর ধারার প্রথম পদ এবং দ্বিতীয় পদ 27 এবং 9 হবে। একটা গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে 27, তারপরের পদ দেওয়া আছে 9। একটা গুণোত্তর ধারার প্রথম পদ দেওয়া আছে 27, তারপরের পদ দেওয়া আছে 9। চাইছে পঞ্চম পদটি কত। আচ্ছা পঞ্চম পদ আপনি যদি হাতে করেন তাহলে কি a8⁴, এটাই কি পঞ্চম পদ না? এটাই কি পঞ্চম পদ না? আচ্ছা এবার আসেন এ মানে কি প্রথম পদ, দ্যাট মিনস হচ্ছে 27, আর মানে কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তার মানে কি 9 ডিভাইডেড বাই 27⁴। তাহলে 27 কাটাকাটি করলে এটা আসে 3, 1/3⁴ মানে 81, আলটিমেটলি আসে 1/3। এই না? যদি হাতে কলমে করেন তাহলে a8⁴ মান বসাই দেবো, এ আর এর গল্প শেষ। আমি আগে প্রথমে হাতে কলমের ভেজাল শেষ করি। হাতে কলমের ভেজাল কি, n-তম পদ সমান সমান কি a8⁻n-1। এখান থেকে আপনাকে 2 ধরনের কোশ্চেন দেবে। এক বলবে পঞ্চম পদ, সপ্তম পদ, এগুলোর মান বের করেন। তাহলে পঞ্চম পদ মানে কি 1 কম a8⁴, সপ্তম পদ মানে কি a8⁶। যদি দশম পদ বলে তাহলে a8⁹। তারপরের কাজ কি, প্রথমে যে পদটা দেওয়া থাকবে সেটা হচ্ছে এর মান, এ পাইলেন। আর এর মান বের করবেন কিভাবে, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। কাহিনী বুঝাইতে পারছি? অথবা বলবে কোন পদ মানে n-তম পদের মান দেওয়া আছে, n বের করতে হবে, যেমন 4 5 6, তখন কি করবেন a8⁻n-1, এই জায়গায় n-তম পদের মান দেওয়া আছে মনে করেন 128, এর মান বসাবেন আর এর মান বসাবেন, ক্যালকুলেশন করলেই n চলে আসবে। এটা হচ্ছে পুরো বিষয়টা হচ্ছে যদি হাতে করেন। এইবার আসেন যারা হাতে করছেন তারাও কোনো কিছু আর হাতে করবেন না, সব কিছু আমরা এখন থেকে মুখে মুখে করব।
কীভাবে করবো সেটা আমি কেস 3 আর কেস 4 অনেক সময় নিয়ে পড়াবো। তার আগে সবাই একটু ফিডব্যাক দেন, কেস 2 কি ডান হয়েছে নাকি, কেস 2 কি ডান হয়েছে কিনা, এটাকে সবাই ফিডব্যাক দেন। এরপর আমরা হাতে করার গল্প ভুলে যাব, আমরা সব কিছু মুখে মুখে করা এখন শুরু করব কেস 3 আর কেস 4 দিয়া। কিভাবে আমি দেখাচ্ছি, একটু ফিডব্যাক দেন তো, কেস 2 কি ডান হয়েছে নাকি। না আমি এখন বন্ধু ঠিক আছি ভাইয়া, স্টিল নাও ঠিক আছে, আরো 2টা কেস পড়াইতে পারবো, সমস্যা নাই। কারণ একটার সাথে আরেকটা রিলেট তো, আমি পড়াই, আরো 2টা কেস পড়াই, তারপর দরকার হলে আপনাদের হচ্ছে আবার ভবিষ্যতে ইয়ে করা যাবে। আচ্ছা, এই পর্যন্ত যদি কেস 2 ডান হয়, এইবার আসেন খুব মনোযোগ সহকারে আমরা একটা কোশ্চেন বোঝার চেষ্টা করি। এই কোশ্চেনটা যদি বুঝতে পারেন তাহলে আমরা সব কিছুই মুখে মুখে করতে পারবো। খুব মনোযোগ সহকারে কোশ্চেনটা দেখেন। খুব মনোযোগ সহকারে কোশ্চেনটা দেখেন। আমরা এখন হাতে করা সব গল্প ভুলে গেছি, সব করব মুখে। আপনারা এই এক্সাম্পলটা দিছে, দিয়া বলছে এই গুণোত্তর ধারার সমষ্টি বের করতে। আচ্ছা, কিভাবে সমষ্টি বের করবো খুব মনোযোগ সহকারে দেখেন। আমার প্রথম পদ কত 2, তারপরের পদ কত 4, তাহলে কয় গুণ বাড়ছে, দ্বিগুণ। আচ্ছা, তাহলে এইটা যদি দ্বিগুণ বাড়ে, সবগুলাই কি দ্বিগুণ বাড়বে, তাহলে 2 থেকে 4 হয়েছে মানে কি দ্বিগুণ, 4 থেকে 8 হয়েছে, 8 থেকে 16 হয়েছে, তারপর হবে কত 32, তারপর হবে কত 64, তারপর হবে কত 128। তাহলে পুরো সিরিজটাকে আমার কমপ্লিট হয়েছে। 2, 2 এর পর 4, 4 এর পর 8, 8 এর পর 16, 16 এর পর 32, 32 এর পর 64, 64 এর পর 128। পুরো সিরিজটা কি কমপ্লিট হয়েছে, হয়েছে। এখন এই পুরোটারে যোগ করেন, পুরোটারে যোগ করেন, তাহলে 2 আর 4 যোগ করলে কত 6, 6 এর সাথে 8 যোগ করলে কত 14, 14 এর সাথে 16 যোগ করলে কত 30, 30 এর সাথে 32 যোগ করলে কত 62, 62 এর সাথে 64 যোগ করলে কত 126, 126 এর সাথে 128 যোগ করলে কত 254। তার মানে এই ধারা সমষ্টি কত 254। বিষয়টা বুঝেন, আপনারা একটা গুণোত্তর ধারা দিয়ে বলছে এই ধারা সমষ্টি বের করতে। যেমন কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 কি বলছে, 6, 12, 24 এই গুণোত্তর ধারাটি সমষ্টি নির্ণয় করতে বলছে। আচ্ছা, 1, 2, 3, তারপর কয়েকটা পদ দেয় নাই, এই পদগুলো তো আপনার প্রথমে নিতে হবে, নেওয়ার পরে তো আপনি যোগ করবেন। তাহলে 6 এর পর হয়েছে 12, কয় গুণ দ্বিগুণ, 12 দিয়ে হয়েছে কত 24, কয় গুণ দ্বিগুণ। তাহলে 24 এর পরেরটা হবে কি 48, 48 এর পরেরটা হবে কত 96, 96 এর পরেরটা হবে কত 192, 192 পরে হবে কত 384। তার মানে আপনি কি প্রথমে ধারাটা শেষ করছেন, 6, 6 এর পর 12, 12 এর পর 24, মানে দ্বিগুণ দ্বিগুণ। তাহলে 24 থেকে আরো দ্বিগুণ বাড়ান 48, 48 এর দ্বিগুণ করলে কত 96, 96 এর দ্বিগুণ করলে কত 192, 192 এর দ্বিগুণ করলে কত 384। এখন এই পুরোটারে যদি যোগ করেন, 6 আর 12 যোগ করলে হচ্ছে 18, 18 সাথে 24 যোগ করলে হচ্ছে 42, 42 এর সাথে 48 যোগ করলে হচ্ছে 90, 90 সাথে 96 যোগ করলে হচ্ছে 186, 186 সাথে যদি 192 যোগ করেন 200, 292, 292 আর হচ্ছে 298, 378, 378 এর সাথে 384। আচ্ছা, এটা 762 আসবে, যোগটা একটু করে নিন 762। আমি কি বুঝাইতে পারছি? তার মানে কোনো একটা ধারা দিয়ে যদি বলা হয় ধারাটির সমষ্টি নির্ণয় করতে, কিচ্ছু না, আপনি পুরো ধারাটারে শুধু কমপ্লিট করবেন। কিভাবে? একই অনুপাতে বাড়বে নাইলে একই অনুপাতে কমবে। এইটা কি বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন সমষ্টিটা, তাহলে লেখেন এজ ডান। এটা একটু লেখেন তো, এজ ডান হয়েছে নাকি, একটু কমেন্টস করেন তো, এজ ডান হয়েছে নাকি।
না আমি এখনো বেশ ঠিক আছি, আমি যদি অসুস্থ হইতাম আমি তো বলতাম যে আজকের ক্লাস হবে না। আমি নেওয়ার মতো অবস্থা এখন আছে, আমার শুধু গলায় সমস্যা, মানে ভয়েসের সমস্যা, অন্য কোথাও সমস্যা নেই। আমি প্রয়োজনে গুণোত্তর ধারা এটা আবার পড়াবো, কোনো সমস্যা নাই। আপনাদের যদি মনে হয় যে ক্লাসটা আর একটু ভালো হওয়ার দরকার ছিল, আমার আরেকবার গুণোত্তর ধারা পড়াইতে কোনো সমস্যা নাই। আমি আজকের ক্লাসটা মাঝখানে শেষ করলে ক্লাসটা ধরতে সমস্যা হবে, আমার আর 2টা ম্যাথ করানো লাগবে। প্রয়োজন আমি গুণোত্তর ধারা আরেকবার ক্লাস নেবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এইটা যদি আপনাদের ডান হয় তাহলে অনেক কিছু ডান। আচ্ছা, কিভাবে ডান দেখেন, আমি প্রথম কোশ্চেনটা দিয়ে বুঝাই। এই একই কোশ্চেন আপনারা 3 ভাবে দিতে পারে। এই একই কোশ্চেন আপনারা 3 ভাবে দিতে পারে। এক, এই ধারাটির সমষ্টি নির্ণয় করেন। আপনি তো পারলেন, পুরো সিরিজটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে যোগ করবেন, যোগ করলে যে যোগফল পাবেন সেটা হচ্ছে কি সমষ্টি। হয়েছে? আচ্ছা, এবার বলতে পারে এরকম একটা ধারা দিয়া এরকম দিছে, দিয়ে বলছে এই ধারাটির সপ্তম পদ নির্ণয় করেন। এই ধারাটির সপ্তম পদের মান নির্ণয় করেন। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, পঞ্চম পদ বাইর করতে হবে, ষষ্ঠ পদ বাইর করতে হবে, সপ্তম পদের মান চাইছে। আচ্ছা, তাহলে 2, 2 এর পর 4, 4 এর পর 8, 8 এর পর 16, 16 এর পর কত 32, তারপর কত 64, তারপরটা কত 128। তার মানে সপ্তম পদের মান কত 128। তাহলে যদি সপ্তম পদের মান চায় তাইলেও কি একই গল্প না? পুরো ধারাটা কমপ্লিট করবেন, সপ্তম পদটা বের করলে অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এই কোশ্চেনটা যদি এভাবে দেয়, এই ধারাটির কততম পদের মান 128, এই ধারাটির কততম পদের মান 128, আপনি ধারাটা কমপ্লিট করেন। 1 2 3 4 5 6 7, সপ্তম পদটি। তারপরে এই ধারাটির কততম পদটি 128, সপ্তম পদটি। আমার কথা কি সবাই পুরোটা বুঝছেন? আমি কি বুঝাইতে পারতেছি? এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই একটু ফিডব্যাক দেন, অল ডান হয়েছে নাকি। যাদের অল ডান হয়েছে তারা অল ডান লেখেন, যাদের অল ডান হয়নি তারা লেখেন নট অল ডান। এই পর্যন্ত আমি যা পড়াইছি পুরোটা বুঝছেন কিনা, যদি বুঝে থাকেন আমাকে আর 2টা অঙ্ক করাইতে হবে। এরপর 6 নম্বর অঙ্কটা আমি বুঝিয়ে দেবো। কে কে জানি বলছিলেন যে ভাইয়া 7 নম্বরটা করাই দিতেন, সেটাও করাই দেবো। একই আলোচনা, সব একই গল্প, বুঝছেন কিনা একটু জানান তো। যারা পুরো আলোচনাটা বুঝছেন তারা অল ডান লেখেন, আর যারা কম বুঝছেন তারা লেখেন নট অল ডান। আর আমি আপনাদের কাজ বলি, আমি আজকে শুধু টাইপ 8ই পড়াবো। টাইপ 8-এর সবগুলো এক্সাম্পল সবাই হাতে মুখে মুখে করবেন। ছয় আমি করাবো ভাইয়া, 6 আর 7 দুটোই করাই দেবো। আমরা সূত্র দিয়ে অঙ্ক করবো না কেন আপু? এটা হচ্ছে সূত্র দিয়ে করতে গেলে রিটেন, আপনাকে প্রথমে পদ বের করতে হবে, ভ্যালু বসাইতে হবে, অনেক বিশাল অঙ্ক করতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। আপনি তো এমসিকিউ কোশ্চেন আসলে 5 মিনিট সময় ব্যয় করতে পারবেন না। আর সমষ্টি এমসিকিউতে দেওয়া উচিত না, যদি দিয়েও দেয় আমরা এখন 10 সেকেন্ড বা 20 সেকেন্ডে করে ফেলবো। আপনি সমষ্টি সূত্র অ্যাপ্লাই করে যদি করেন এটা করতে 5 মিনিট লাগবে, তখন এটা রিটেন ম্যাথ। আর যদি এমসিকিউতে দেয় তখন আমরা এই নিয়মে করলে 20 সেকেন্ডে করে ফেলতে পারবো। ফর্মুলা আগামী ক্লাসে শিখাবো, ফর্মুলার অংশ আছে সেটা আগামী ক্লাসে। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 11 আর 13, এই 2টা অঙ্ক করাইলে আমাদের হচ্ছে টাইপ 8 শেষ। 11তে কি বলছে দেখেন, 2 - 4 + 8 - 16 প্লাস এই ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? আচ্ছা, এই ধারাটার প্রথম 7টা পদের সমষ্টি চাইছে। 1টা 2টা 3টা 4টা পদ দেয়া আছে, চাইছে কি প্রথম 7টা পদের সমষ্টি। তার মানে কি 1টা 2টা 3টা 4টা পদ দেয়া আছে, 5টা 6টা, এই 7টা পদ আপনি যদি দিতে পারেন তাহলে কি আপনার গল্প শেষ। এবার এই 7টা পদে যোগ করবেন। আচ্ছা, 2 4 8 16, দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, 2 থেকে 4 হয়েছে, 4 থেকে 8 হয়েছে, দ্বিগুণ হচ্ছে না? তাহলে 16, 16-র পর কি হবে 32, 32-এর পর কি হবে 64, 64-এর পর কি হবে
128। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। সাতটা পদ কি হয়েছে? 2 - 4 + 8 - 16, সাতটা প্রথম সাতটা পদের সমষ্টি চাইছে। তার মানে আপনাকে পদ নিতে হবে কটা? মোট সাতটা নিছেন। এখন এই জায়গায় একটা ঝামেলা আছে ভাইয়া। আগে যখন অঙ্কগুলো করছেন তখন ছিল কি 2 + 4 + 8 + 16 সব প্লাস ছিল, কিন্তু এখানে কি মাইনাস প্লাস মাইনাস প্লাস। এরকম যদি মাইনাস প্লাস মাইনাস প্লাস দেয় আপনার ভয় পাওয়ার কিচ্ছু নাই। আপনি আগের নিয়মে করেন, 2 এর থেকে 4 হয়েছে দ্বিগুণ, 4 থেকে 8 হয়েছে দ্বিগুণ, দ্বিগুণ 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 নিছেন, মাইনাস, তারপরটা কি প্লাস, তারপরটা কি মাইনাস, তারপরটা কি প্লাস, তাহলে তারপরটা হবে কি মাইনাস, তারপরটা কি হবে প্লাস। এবার আপনি ক্যালকুলেশন করেন। আপনার কি প্লাস মাইনাসে কোনো ভয় আছে? কিচ্ছু না। প্রথমটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তাহলে তারপরটা কি হবে মাইনাস, তারপরটা কি হবে প্লাস। এবার এটা ক্যালকুলেশন করেন, যোগ করলে যা আসবে তাই হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে সবগুলা যদি প্লাস দেয় কোনো সমস্যা নাই, কিন্তু যদি প্লাস মাইনাস করে দেয় তাইলেও ভয় পাওয়ার কিছু নাই। আপনি প্রথমটা মাইনাস হলে তারপরটা দিচ্ছে কি প্লাস, তাহলে তারপরটা কি হবে মাইনাস, তারপরটা কি প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস। যদি বুঝে থাকেন একটু লেখেন তো। এক্সাম্পল 11 ডান, এক্সাম্পল 11 ডান লেখেন। সমান্তর ধারার ক্ষেত্রে ভাইয়া আপনি যদি শর্টকাট দিয়ে করবেন তাহলে তো আপনার সময় লাগবে আর অনেক বেশি। ওই যে তো বিশাল পদ আর যোগ অনেক বড় হয়ে যাবে না। 1 3 5 7 প্লাস মনে করেন দিছে 81, আপনি 1 3 5 7 + 9 + 11 + 13 + 15 এরকম করে যদি করতে যান, সমান্তর ধারা হচ্ছে টেকনিক দিয়ে করলে আপনি পাগল হয়ে যাবেন যোগ বিয়োগ মিলাইতে। আচ্ছা, আর একটা অঙ্ক যদি আমরা পারি, এই 2টা অঙ্ক করাবো, একটা রিভিউ দেব ইনশাল্লাহ। গুণোত্তর দ্বারা আর জীবনে সূত্র দিয়ে করা লাগবে না। আচ্ছা, এই বন্ধু যদি বুঝে থাকেন এবার আসে অঙ্ক নম্বর 13। এগুলা মূল সূত্র দিয়ে করতে গেলে 4-5 মিনিট লাগবে। আচ্ছা, 13 কি বলছে দেখেন। এই ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি, এই ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি। আচ্ছা, এবার হচ্ছে লব বাই হর আকারে দেয়া আছে। প্রথমে দেয়া আছে 1, এর কি 1/1 লেখা যায় না? 1 + 1/3 + 1/9 এই দেয়া আছে, তাই না? এটা তো লব বাই হর, এটাও লব বাই হর। এরও কি এরকম লেখা যায় না? 1/1 লেখা যায় যায়। উপরে কিছুই হয় নাই, 1 1 1। তার মানে কি প্রথম 5টা পদ তো এটাও 1 হবে, এটাও 1 হবে, কারণ উপরে কোনো চেঞ্জ আছে না। আচ্ছা, এবার আসেন নিচে। 1 3 কয় গুণ বাড়ছে? 3 গুণ। 3 থেকে হয়েছে 9, বাড়ছে কয় গুণ? 3 গুণ। ভাই নিচেরটা দেখেন, উপরের লবের সব 1, তার মানে কি সবই তো 1 হবে, কোনো চেঞ্জ হয় নাই। নিচে কি 1 থেকে হয়েছে 3, তার মানে কি 3 গুণ। 3 থেকে হয়েছে 9, তার মানে কি 3 গুণ। তাহলে 9 থেকে 3 গুণ হলে হবে কত? 27। 27 থেকে 3 গুণ হলে হবে কত? 81। আমার কথা কি বুঝছেন? 1/1 + 1/3 + 1/9 বলছে ধারাটির প্রথম 5টি পদের সমষ্টি। তার মানে এই একটা পদ, এই একটা পদ। এই জায়গায় প্লাস মাইনাসের কোনো ঝামেলা নাই, কারণ সবই প্লাস। আচ্ছা, উপরের যেগুলো যেহেতু 1, তার মানে এটাও 1, এটাও 1। নিচেরটা হচ্ছে 1 থেকে 3 হয়েছে, তার মানে কি 3 গুণ। 3 থেকে 9 হয়েছে মানে কি 3 গুণ। তাহলে 9 থেকে 3 গুণ হলে কত? 27। 27 থেকে 3 গুণ হলে কত? 81। আমি কি বুঝাইতে পারছি? এখন এই পুরোটার হচ্ছে লসাগু করেন। 81 হচ্ছে আপনার লসাগু। তাহলে উপরে আসে কত? 1 দিয়ে 81, 3 আসে 27, 9 আসে 9 9 81, 27 আসে 3, 81 তে 1 যোগ করবেন, গল্প শেষ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনাকে যদি লব বাই হর আকারের কোনো স্ট্রাকচার দিয়া সমষ্টি বের করতে বলে তাইলেও ভয় পাওয়ার কিছু নাই। আপনার গল্প কি? শুধু দেখবেন যে গুণোত্তর দ্বারা সম্পর্কটা কোথায়। উপরে যেহেতু সব 1, উপরে কোনো ঝামেলা নাই। নিচে 1 3 9 মানে কি 3 গুণ করে বাড়তেছে। তাহলে 1 থেকে 3 গুণ, 3 থেকে 9 গুণ, 9 থেকে 27, 3 গুণ হলে, তার থেকে 3 গুণ হলে 81। আমি কি বুঝাইতে পারছি?
এই অঙ্ক যদি আপনি সূত্র দিয়ে করতে যান 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এজন্য আমরা এই অঙ্কগুলো এমসিকিউতে সাধারণত দেওয়া উচিত না, যদি দেয় আমরা কিন্তু এখন 30 সেকেন্ডে সলভ করতে পারবো। যদি সবাই বুঝে থাকেন লেখেন কেস 3 ডান। আমাদের ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই। কেস 3 ডান করবো, 6 আর 7 একবার করাবো, পুরো টাই পার্টের উপর আমরা একটা রিভিউ দেব, তারপর আমাদের ক্লাস ডান হবে। সবাই একটু ধৈর্য সহকারে থাকেন, ইনশাল্লাহ গুণোত্তর ধারা আমাদের সূত্র দিয়ে করা লাগবে না। এটা হচ্ছে পিওর কনসেপ্ট, মুখে মুখে পারাটা হচ্ছে পিওর কনসেপ্ট যদি আপনি বোঝেন। এটা কিন্তু শর্টকাট না, এই যে আমরা করছি ভাই এটা কিন্তু শর্টকাট না, এটা হচ্ছে ম্যাথের বেসিক। আমরা আজকে যেটা করছি এটা কিন্তু ম্যাথের বেসিক, নট শর্টকাট। আচ্ছা, কেস 3 ডান হয়েছে কিনা একটু দেখেন। আচ্ছা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা ঘোষণা দিচ্ছি। আমার হচ্ছে আজকের এই পাবলিক গ্রুপ রাহাত জব ম্যাথ, এই রাহাত জব ম্যাথের আলহামদুলিল্লাহ 75,000 সদস্য পূর্ণ হয়েছে মাত্র 10 মাসে। আমাদের যে আজকের ক্লাস নোটটা করবেন সবাই গুণোত্তর ধারার ক্লাস নোটে তো অবশ্যই একটা কথা লিখতে হবে, রাহাত স্যারের অনলাইন পেইড ব্যাচের ক্লাস নোট, নোটটি করেছেন বলে আপনার নিজের নাম লিখবেন। আজকের ক্লাস নোটটা সবাই হচ্ছে রাহাত জব ম্যাথে শেয়ার দিয়েন, আর ক্লাসটাকে শেষ করে তারপর নোটটা সবাই রাহাত জব ম্যাথে দিয়েন। আজকেরটা শুধু আজকের নোটটা রাহাত জব ম্যাথে শেয়ার করেন সবাই। আর আপনারা ভালো নোট করতেছেন আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি, এটা ধরে রাখতে হবে ভাইয়া। আচ্ছা, এই বন্ধু যদি বুঝে থাকেন এবার আসেন 6 নম্বর অঙ্কটা, যারা একটু কম বুঝছেন। আমি 6 নম্বরটা প্রথমে একটু হাতে কলমে করাই দিতেছি, তারপর আমার মুখে মুখে করাবো। আর আপনাদের উদ্দেশ্যে আরেকটু কথা বলি, আমি ক্লাস নেওয়ার মতো ফিজিক্যাল কন্ডিশনে আছি, যদি না থাকতাম আমি নিজেই বলতাম ভাই আজকে ক্লাস হবে না, কথা কি বুঝছেন। তারপরে আপনারা অনেকে আমার ব্যাপারে অনেক বেশি কনসার্ন, এই কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমি এখন পর্যন্ত ঠিক আছি ক্লাস নেওয়ার মতো, গলাটা শুধু ভাঙা। আর যেহেতু ক্লাস তো বুঝতেছেন, না বুঝলে তো ক্লাস কন্টিনিউ করতাম না। আচ্ছা ভাইয়া, 6 নম্বর ম্যাথটা প্রথমে আমি ডিটেলস নিয়মটা দেখাচ্ছি, তারপর আমি শর্টকাটটা দেখাবো, মানে মুখে মুখেরটা দেখাবো। কি বলা হয়েছে, 1/√2 1√2, এই ধারাটির কোন পথ 8√2 হবে, কোন পথ। আচ্ছা, আমরা কি শিখলাম, একটা ধারার এনতম পথ হচ্ছে গুণোত্তর ধারা কি a⁻n-1 সমান সমান হচ্ছে n। আচ্ছা, তাহলে এনতম পথ, তাহলে a⁻n-1 এটা সমান সমান কত, 8√2। এ মানে কি প্রথম পথ, আর মানে কি দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এটা একটা ভগ্নাংশের ম্যাজিক ক্লাস আছে আমার, মুখে মুখে লেখা যায় √2। এটা আপনাদের আমি ক্লাসটা নেব অথবা আপলোড দিয়ে দেবো, না রেকর্ড দিয়ে শিখে নেবেন। আচ্ছা, n-1 সমান কি 8√2। আচ্ছা, এখন এর সাথে কি কোনাকুনি গুণ করা যায়, তাহলে 8√2 × √2, এই দুইটারে √2 গুণ করলে 2 আসে, তাহলে 8 গুণ করলে কত, 16। আচ্ছা, এই 16 মানে কি 2⁴, আর এটারে লেখা যায় কি √2⁸। এই যে কিভাবে √2 লিখলাম, এগুলো আরো ভালোভাবে আমরা সূচকের ক্লাসে শিখব। আপাতত একটু শিখে রাখেন, 16 মানে কি √2⁸। তার মানে এই দুই বেজ যদি একই রকম হয় তাহলে পাওয়ার দুইটা সমান, তার মানে n-1 = 8, তাহলে বা n = 9। যদি কেউ হাতে করতে চান এত বড় করে করতে হবে, ফর্মুলা কি, a⁻n-1 = 8√2। সূচকের ক্লাস করলে এই ক্যালকুলেশনটা খুব ইজিলি শিখে যাবেন, হাতে কলমের নিয়মটা বুঝছেন। আচ্ছা, এবার আসেন যারা মুখে মুখে করতে চান, এই ধারাটির কোন পথ 8√2 লিখছেন। আচ্ছা দেখেন তো ভাই, পথ কয় গুণ করে বাড়তেছে, √2 আকারে বাড়তেছে, তাই না। তাহলে এটা যদি √2 হয়, এর পরেরটা কি হবে, √2 × √2 না, তাহলে √2 × √2 মানে কি 2, তাহলে এর পরেরটা হবে 2, তাহলে তারপরেরটা হবে কি, তার সাথে আবার √2 না, তাহলে 2√2, তাহলে তারপরেরটা আবার হবে কত, 2√2 × √2, এই √2 মানে কত 2, দ্যাট মিন্স হচ্ছে কি 4, তাহলে তারপরেরটা আবার হবে কত 4√2, তারপরেরটা আবার হবে কত 8, তারপরেরটা আবার হবে কত 8√2। বিষয়টা দেখেন, 1/√2 × 1√2, তারপরটা 2 এর পর কি 2√2, তারপর কি 4 এর পর কি 4√2, তারপর কি 8 এর পর কি 8√2। দ্যাট মিন্স দেখেন হিসাবটা কেমন, যদি কারো ধরতে সমস্যা আরো ইজি করে দিচ্ছি, 1 2 4 8, 1 2 4 8,
√2 2√2 4√2 8√2 1 থেকে 2 দ্বিগুণ, 2 থেকে 4 দ্বিগুণ, 4 থেকে 8 দ্বিগুণ, √2 থেকে 2√2 মানে কি দ্বিগুণ, 2√2 থেকে 4√2 মানে কি দ্বিগুণ, 4√2 থেকে 8√2 মানে কি দ্বিগুণ। মানে আপনি দুইটা আলাদা আলাদা সিরিজ চিন্তা করেন, এই একটা সিরিজ আর এই একটা সিরিজ, তাইলে কি দুটোটাই কি গুণোত্তর দ্বারা হয়েছে না? 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে নবম পদ। তার মানে কততম পদটি? 8√2 নবম পদ। এটার ক্যালকুলেশনটা একটু কঠিন ক্যালকুলেশন দিছে, এগুলো যদি আপনারা একটু প্র্যাকটিস করেন তাহলেই পারবেন। এটা না পারার মতো কিছু না, কারণ এই নিয়মের থেকে এই নিয়মটা ইজি। একটু ঠান্ডা মাথায় প্র্যাকটিস করেন তাহলেই পারা যাবে। এটাকে আমি এখন বুঝাইতে পারছি। যদি বুঝাইতে পারি 7 নম্বর কোশ্চেনটা আপনাদের নিজের পারা উচিত। আমি 7 নম্বরটা আপনাদেরই করার দায়িত্ব দিলাম, আমি করালাম না, দেখে আপনারা মুখে মুখে পারেন কিনা। আচ্ছা, যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু সবাই লেখেন ফুল ক্লাস ডান। তারপর আমি একটা রিভিউ দেবো আজকের ক্লাসের, যা পড়াইছি তার উপর আমি একটা রিভিউ দেব, কিভাবে কি হবে। 10 মিনিট লাগবে, সবগুলো ম্যাথ ধরে ধরে একটা রিভিউ দেব। ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? দশ নম্বর কি? এগুলো একটু এখন নিজেদের চেষ্টা করা উচিত তো ভাইয়া। সবই যদি আমি কইরা দেই তাহলে বাসায় বসে মুখে মুখে কি করবেন? আচ্ছা, আমি একটু বলি ভাইয়া, আমাদের তো এখনো সলভ ক্লাসও বাকি আছে। আমি যদি সব ম্যাথ নিজে মুখে মুখে করে দেই তাহলে আপনি প্র্যাকটিস করবেন কোথা দিয়া? আমি একটু তাহলে সামারি বলি। যারা পারছেন আলহামদুলিল্লাহ, যদি কারো কোথাও সমস্যা থাকে ভয় পায় না, ধারা তো এখনো শেষ হয় নাই। আমরা তো ধারাটা সলভ ক্লাসও নেব, ধারার সলভ ক্লাস শেষ করে এরপর আমরা লগারিদম পড়বো। আপনাদের আমি সামারি বলে দিই, অরিড হওয়ার কিচ্ছু নেই, হাতে অনেক সময় আছে। আজকের ক্লাসটা শেষ করার পর ঠান্ডা মাথায় এই টাইপের সবগুলো ম্যাথ করবেন। করছেন? করার পর আগামীকালকে নিজের কাছে যে গাইড বইটা আছে, এই গাইড বইয়ে আমি গুণোত্তর ধারার যে অংশটুকু শুধু পড়াইছি এই অংশের ম্যাথগুলো মুখে মুখে করবেন। করতে গিয়ে যা যা পারবেন না খাতায় লিখবেন, লেখা গ্রুপে পোস্ট করবেন। আমি আশা করি শনিবার দিন আমাদের ধারা শেষ হবে, সোমবার দিন ধারার যে সলভ ক্লাস নেব ওখানে যার যেতটুকু সমস্যা আছে এটা সমাধান করে দেব। আজকে পুরো আলোচনাটা বাসায় একবারে সমাধান করেন, আমি রিভিউ না দেই। আজকে রিভিউ দিলে আপনি পড়াটা মুখস্থ হয়ে যাবে। মুখস্থ না করে যা বুঝাইছি এটা একবার করেন। এরপর যদি না পারেন আমি প্রয়োজনে এই অঙ্ক এই গুণোত্তর দ্বারা আরেকটা ক্লাস দেবো, কোনো সমস্যা নাই। আমার কথা কি সবাই বুঝছেন? টাইপ 7 আগামী ক্লাসে করাবো। আগামী ক্লাসে পড়া খুব অল্প বাকি আছে, আগামী ক্লাসে আমাদের ধারা শেষ হয়ে যাবে আল্লাহ যদি বাঁচায়। তাহলে ভাই আজকে এই পর্যন্তই থাক। সবাই পুরো গুণোত্তর ধারার টাইপ 8টা করেন, মুখে মুখে করেন। যদি কারো কোথাও সমস্যায় গ্রুপে জানাবেন, আমি প্রয়োজনে সলভ ক্লাসে এগুলো নিয়ে আরেকবার আলোচনা করবো, কোনো সমস্যা নেই। আর কারো যদি মনে হয় যে এই ম্যাথগুলো আরেকবার বা একটু হাতে কলমে করে দেন, সেটাও করে দেওয়া যাবে, কোনো প্রবলেম নাই। তাহলে আজকের ক্লাস কি বুঝছেন সবাই? ভগ্নাংশের, হ্যাঁ ভগ্নাংশের ক্লাসটা লাগবে। অসীম গুণোত্তর ধারা যে কোনো বই দিয়ে প্র্যাকটিস করলেই হবে। এই যে সালাউদ্দিন সাকিব, যে কোনো গাইড বই দিয়ে প্র্যাকটিস করলেই হবে, এখানে কোনো চয়েস নেই আমার। আগামী ক্লাসে টাইপ 7 করাবো। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ যদি বাঁচায় আমাদের আবার শনিবার দিন দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর ধারার আমাদের সলভ ক্লাসটা আশা করি শনিবার দিন আমাদের ধারার ক্লাসটা শেষ হয়ে যাবে। সোমবার দিন আমরা ধারার সলভ ক্লাস দেবো। নেয়ার পর বুধবার দিন থেকে আমরা নতুন চ্যাপ্টার পড়বো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।